আমার অডিও ভিডিও ক্লিয়ার আছে আশা করি। গুড মর্নিং। হ্যাঁ ম্যাম, মর্নিং। ক্লিয়ার আছে। গুড মর্নিং। কেমন আছেন সবাই? ম্যাম ভালো আছি সবাই। আপনি ম্যাডাম ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ক্লাস শুরু হচ্ছে আমাদের। হ্যাঁ, তো আজকে অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা কোন টপিক নিয়ে কথা বলছি। আমরা এর আগে কয়েকটা স্পেসিফিক কন্ডিশন, কোনো ডিজিজ নয়, স্পেসিফিক কন্ডিশন এবং এজ গ্রুপ নিয়ে কথা বলেছিলাম। তো আজকেও আমরা এজ গ্রুপেরই ডায়েটরি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, তার আগে যারা যারা আনমিউট রয়েছে প্লিজ একটু মিউট করে দেবেন। আজকে বেসিক্যালি আমাদের যে চ্যাপ্টারটা হবে সেটা ওল্ড এজের ওপর, ঠিক আছে? এবারে মাঝখানে মনে হতে পারে যে আমরা চাইল্ডহুড পড়েছি, আবার ওল্ড এজ পড়ছি, তো এই যে অ্যাডাল্ট পিরিয়ডটা সেটা নিয়ে কেন কথা বললাম না, এটা মনে হতে পারে। তো প্রথমত অ্যাডাল্টহুড এর ক্ষেত্রে আমরা এর পরে যা যা ডিজিজ ম্যানেজমেন্ট পড়বো সেই সবটাই কিন্তু অ্যাডাল্টহুড এর ওপরে। তাই অ্যাডাল্টহুড এর জন্য আলাদা করে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট, ডায়েটরি ম্যানেজমেন্টের দরকার নেই। পুরোটাই আমরা আমাদেরকে নিয়েই পড়াশোনা করব। কিন্তু যেটা ম্যাক্সিমাম কেসে নেগলেক্ট হয়ে যায় সেটা হচ্ছে ওল্ড এজ। কারণ কি? কারণ যারা খেতে পারে, কেউ আনমিউট রয়েছেন, একটু প্লিজ মিউট করবেন। কেন ওল্ড এজদের ক্ষেত্রে নেগলেক্টেড হয় ডায়েটরি ম্যানেজমেন্ট বা তাদের নিউট্রিশনাল স্টেটাসটা? ফার্স্ট হচ্ছে তাদের এই সময় খাওয়ার ইচ্ছাটা কমে যায়, এবং যেহেতু অ্যাক্টিভিটি কমে যাচ্ছে তার ফলে খিদে পাওয়াটাও কমে যেতে পারে, ডাইজেশনের সমস্যা হতে পারে, যে কারণে দেখা যায় যে তারা সেভাবে কিছুই খেতে পারছেন না এবং ফলস্বরূপ অনেকটা বেশি উইক হয়ে যাচ্ছে, অনেক রকমের ডিজিজ আসছে। আর আমরা কি বলছি যে বয়সের সাথে সাথে এই সমস্যাগুলোই হয়, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা তা নয়। এজিং মানে যে অসুস্থ হয়ে যাওয়া তা নয়। এজিং হচ্ছে একটা খুব সিম্পল বায়োলজিক্যাল প্রসেস। জাস্ট আমাদের এজটা বাড়ছে, 5 বছর থেকে 10 বছরে এলেও সেটাকে আমরা এজিং বলতে পারি, আবার 10 বছর থেকে 50 বছরে এলেও কিন্তু সেটা এজিং। হুম, যখন বয়সটা বাড়ছে সেটাই এজিং, কারণ এটা একটা নর্মাল বায়োলজিক্যাল প্রসেস। কিন্তু আমরা কি করি, আফটার 60 আমরা বলেই থাকি যে আফটার 60 ইয়ার্স এই এই ধরনের প্রবলেমস গুলো আসছে। তো ফার্স্ট বুঝতে হবে যে কেন এই প্রবলেমটা আসছে। এজিং মানে, আবারও বললাম যে এজিং মানে অসুস্থতা নয়, এজিংটা কোনো রোগ নয়, ঠিক আছে? এজিং তখনই হেলদি হবে। কেউ আনমিউট রয়েছেন, একটু প্লিজ একটা খেয়াল করুন, নাহলে আমাকে সবাইকে মিউট করিয়ে রাখতে হবে, তাহলে আর কেউ আমাকে কোনো প্রশ্নই করতে পারবেন না। তো এজিং এর ক্ষেত্রে মানে আমরা যদি হেলদি এজিং বলি, তাহলে হেলদি এজিং কিরকম হতে হবে? ডিজিজ ফ্রি, প্রবলেম ফ্রি, এবং মেন্টালি একটা পিসফুল স্টেটে থাকবে। এইরকম একটা সিচুয়েশন যদি থাকে তাহলে আমরা সেটাকে হেলদি এজিং বলতে পারবো। আচ্ছা, এজিং এর ক্ষেত্রে আমরা কয়েকটা চেঞ্জেস দেখে থাকি, ঠিক আছে? সেই চেঞ্জেস গুলো কি? একদম প্রথম থেকে যদি শুরু করি তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের টেস্ট বাডের ক্ষেত্রে, আমাদের ওরাল ক্যাভিটি দিয়ে শুরু করছি। টেস্ট বাডের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? আমাদের খাওয়ার টেস্টটা আমরা সেন্স করতে পারছি না, ওই সেন্সেশনটা কমে যাচ্ছে, এবং তার সাথে সাথে কোনো কিছুর ঘ্রাণ নেওয়া, ঠিক আছে, কোনো কিছুর গন্ধ শুকে যে একটা টেম্পটিং ব্যাপার সেইটা আসছে না, সেটা অনেকটা কমে যাচ্ছে। হুম, কেন? এটার সাথে আমাদের নিউট্রিশনটা জড়িত। যখন আমরা কোনো কিছুর গন্ধ পাচ্ছি তো আমাদের মনে মনে কি চলছে যে আমরা এই খাবারটা খাবো, তার প্রতি আমরা টেম্পটেড হচ্ছি, এবং যখন এই কাজগুলো চলছে আমার বডিতে কিন্তু তখন হরমোন সিক্রেশনস হচ্ছে, যারা আমাকে প্রিপেয়ার করছে খাবারটাকে ডাইজেস্ট করানোর জন্য। এনজাইম সিক্রেশনও হচ্ছে, যারা খাবারটাকে ডাইজেস্ট করানোর জন্য আগে থেকে রেডি হয়ে বসে থাকে। যেহেতু আমরা এই জিনিসগুলোকে ফিল করতে পারছি না একটা এজের পরে গিয়ে, যদি এই সেন্সেশন গুলো আমাদের কমে যাচ্ছে, তার মানে কি আমাদের হরমোনাল সিক্রেশন, এনজাইম সিক্রেশন সবটা ডিলে হচ্ছে। ফলে সেই খাবারটা যখন আমরা খাবো ন্যাচারালি কিন্তু দেখা যাবে আমাদের ডাইজেশনের সমস্যা,
লস অফ প্যালেটেবিলিটি হচ্ছে টেস্ট কোনোটাই ভালো লাগছে না, এবং যা খাচ্ছি লস অফ অ্যাপেটাইট। কেন লস অফ অ্যাপেটাইট? কারণ যে খাবারটা আগে খেয়েছি সেটা এখনো ডাইজেস্ট হতে পারেনি, তার ফলে পেটটা ভার হয়ে রয়েছে, খিদে পাচ্ছে না। অনেক ক্ষেত্রে আমরা আবার এটাও দেখি যে সেন্সটা কমে যাওয়ার কারণে কখন আমাদের খিদে পাচ্ছে আর পাচ্ছে না সেটা বুঝতে পারছি না, যার ফলে দেখা যায় যে এই হয়তো খেয়েছে কিন্তু কিছুক্ষণ পরে আবার খিদে পাচ্ছে, কারণ ওই সেন্সটাই কাজ করছে না। এরকম একটা প্রবলেম দেখা যায়। আচ্ছা, স্যালাইভারি গ্ল্যান্ডস এর ক্ষেত্রে কি দেখা যায় না, স্যালাইভারি সিক্রেশন কমে যায়। হুম, ফলে ড্রাই মাউথের প্রবলেম দেখা যাচ্ছে। যদি স্যালাইভারি সিক্রেশন কমে যায় তাহলে লাইসোজাইম প্রপারলি আমার ওরাল ক্যাভিটিতে থাকবে না, যার ফলে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ পাচ্ছে না ওরাল ক্যাভিটি। তো টুথ ক্যাভিটি হওয়ার চান্সটা বেড়ে যাচ্ছে, বা যে কোনো রকমের ওরাল প্রবলেমস হওয়ার চান্স বেড়ে যেতে পারে। এছাড়াও স্যালাইভারি সিক্রেশন কমে যাচ্ছে মানে টায়ালিন কমে যাচ্ছে। সো স্টার্চ জাতীয় যে খাবারগুলো খাওয়া হচ্ছে, বয়েলড স্টার্চ যেগুলো নেওয়া হচ্ছে, তারও কিন্তু ডাইজেশনে প্রবলেম দেখা যেতে পারে। হুম, আর তার জন্য কি করা উচিত? যেগুলো স্টার্চি ফুড রয়েছে অথবা যেগুলো স্টিকি ফুডস, যেগুলো দাঁতে আটকে যেতে পারে, হুম, সেই ধরনের অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার, সেগুলোকে কিছুটা অ্যাভয়েড করা ভালো। তার ফলে কি হবে, যদি প্রপারলি ওইগুলোকে না চিবিয়ে তারপরে খাওয়ার পরে যদি প্রপারলি মাউথ ওয়াশ না করা হয়, ওই ফুড পার্টিকলস গুলো যদি আমাদের মুখে থেকে যায়, আমাদের দাঁতের ফাঁকে যদি থেকে যায়, ব্যাকটেরিয়া গুলো তাতে অনেক বেশি অ্যাটাক করতে পারবে, কারণ ব্যাকটেরিয়াদের খাবার হচ্ছে মিষ্টি। তারা অ্যাটাক করলে তার ফলে টুথ ক্যাভিটি হওয়ার চান্সটা বাড়বে। আর লাইসোজাইম নেই, তাই অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আসছে না। নেক্সট যদি টিথের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে কি হচ্ছে, দীর্ঘদিন ধরে আমি উপযুক্ত ক্যালসিয়াম যুক্ত খাবার নিচ্ছি না, তার ফলে আমার বডিতে কিন্তু একটা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে। তো দাঁত পড়ে যাওয়ার সমস্যা, দাঁত মানে বয়স হয়েছে বলে দাঁত পড়ে গেছে তা কিন্তু নয়। হুম, আমার আগে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছিল, যেটা আমি আইডেন্টিফাই করিনি, সেটাকে আমি প্রিভেন্ট করিনি। একটা সময় যেতে যেতে তারপরে কি হলো, যখন দুর্বল হয়ে গেল শরীরে, যখন ক্যালসিয়ামটার কিছুই থাকলো না, তার ফলে মাড়ির সাথে দাঁতটা যে মজবুত ভাবে ধরে থাকবে সেই ক্যাপাসিটিটা পাচ্ছে না, ফলে দাঁত পড়ে যাওয়ার সমস্যা। যখন দাঁত পড়ে যাওয়ার সমস্যা দেখা গেল, তার মানে কি হচ্ছে, সে উপযুক্ত ফাইবার জাতীয় খাবার খেতে পারবে না, কারণ ফাইবার মানেই তাকে চিবিয়ে খেতে হবে। ওকে, ভালোভাবে চিবিয়ে কোনো খাবারই সে খেতে পারছে না। যদি ভালো করে চিবিয়ে খেতে না পারে খাবার, তার ফলে আবারও ডাইজেশনের সমস্যা দেখা যাবে। ঠিক আছে, এই সমস্যাগুলো আমরা দেখতে পাই ওরাল ক্যাভিটির ক্ষেত্রে শুধুমাত্র। এইটুকু বোঝা গেছে? এটার মধ্যে কোনো প্রশ্ন কারোর? ম্যাম বেশ। লাইসোজাইম বাড়ানো যায় না? না, স্যালাইভারি সেক্রেশন বাড়লেই লাইসোজাইম থাকবে। এবার স্যালাইভারি সেক্রেশন মানে আপনাকে ওয়াটার ইনটেকটা প্রপারলি করতে হবে। ঠিক আছে, এরপরে চলে আসবো আমাদের মেইন ডাইজেস্টিভ ট্র্যাক্ট অর্থাৎ স্মল ইন্টেস্টাইনে এবং স্টামাকের মধ্যে। স্টামাকের মধ্যে যেটা দেখা যায়, এইচসিএল সিক্রিশন কমে যায়, যার ফলে পেপসিনের অ্যাক্টিভেশনও কমে যায়, ফলে প্রোটিন জাতীয় খাবার ডাইজেস্ট করতেও একটা সমস্যা হতে পারে। ঠিক আছে, নেক্সট কি, স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে এটা হয়তো দেখে থাকবেন যে এমন অনেক আমাদের বাড়িতে এমন অনেক বয়স্ক মানুষ রয়েছেন যারা এখন দুধ জাতীয় খাবার খেলে ঠিক হজম হচ্ছে না, কিন্তু আগে তারা দুধ খেতেন, বাট এখন সেটা হজম করতে পারছেন না। এর কারণ হচ্ছে ল্যাকটেজ এনজাইম, ডিউ টু ল্যাক অফ ল্যাকটেজ এনজাইম। আগে আমার বডিতে ল্যাকটেজ এনজাইম ছিল, প্রপার সেক্রেশন ছিল, তাই জন্য আমি দুধ জাতীয় খাবার খেতে পারতাম। আস্তে আস্তে করে এজিং এর সাথে সাথে ল্যাকটেজ এনজাইম সিক্রেশন কমে যেতে থাকে, ফলে আমাদের মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস নিলে একটা প্রবলেম হবে। নেক্সট হচ্ছে লিভারের ক্ষেত্রে। লিভারের ক্ষেত্রে দেখা যায় যে এতদিন ধরে লিভার প্রচুর টক্সিনস অ্যাকিউমুলেট করেছে, আমরা এতদিন ধরে যা যা খাবার খেয়েছি, ওষুধ খেয়েছি, বা পেস্টিসাইড যুক্ত খাবার খেয়েছি, প্রচুর কিছু লিভারের মধ্যে কিন্তু এসে জমা রয়েছে। লিভারকে হয়তো আমরা এতদিনে প্রপারলি ডিটক্স করতে পারিনি, যার ফলে লিভারের মধ্যে কিছু চেঞ্জেস দেখা গেছে।
বাইল সিক্রেশন কমে যেতে পারে, অথবা ফ্যাটি লিভারের প্রবলেম হতে পারে। তো বা এছাড়াও লিভারের মধ্যে যে কেমিক্যাল প্রসেস গুলো চলছে, যে বায়োকেমিক্যাল প্রসেস গুলো চলছে, সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রবলেম দেখা যেতে পারে। যার ফলে আবারও সমস্যা কি হচ্ছে, গল ব্লাডার স্টোন, ফ্যাটি লিভার, অথবা কনস্টিপেশন, এক্সট্রিম অ্যাসিডিটি, এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। আচ্ছা, এবারে চলে আসবো আমরা ইন জেনারেল মেটাবলিক ফাংশনের ক্ষেত্রে। এই যে ডায়াবেটিস হচ্ছে, হাইপারটেনশন হচ্ছে, কারোর কারোর ক্ষেত্রে হয়তো থাইরয়েড ধরা পড়লো, এগুলো কি? এগুলো হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার। কারণ বডির মেটাবলিক সিস্টেমটা আস্তে আস্তে কমে যাচ্ছে। বডিতে ইনসুলিন এতদিন ধরে আমরা যে খাবারগুলো খেয়েছি তাতে ইনসুলিন ঠিকমতো করে কাজ করতে পারছিল না, কারণ যতটা ইনসুলিন তার তুলনায় বেশি খাবার আমি শরীরকে দিয়েছি, ফলে ইনসুলিনের কাজের একটা সমস্যা দেখা যাচ্ছিল। এটা আমরা আরো ডিটেলসে পড়বো যখন ডায়াবেটিস পড়বো। তো এই যে সমস্যা একটা তৈরি হচ্ছে ইনসুলিনের, যার ফলে তৈরি হচ্ছিল ইনসুলিন ইনটলারেন্স, ঠিক আছে, বা গ্লুকোজ ইনটলারেন্স। গ্লুকোজকে ভালোভাবে সে মেটাবলাইজ করে এনার্জিতে কনভার্ট করতে পারছিল না। এটা দীর্ঘদিন ধরে চলছে। এবার এই যে বললাম যে প্রতিটা জিনিসের একটা লিমিট থাকে, শরীর অনেক দিন ধরে করছে করছে, কোপ আপ করতে করতে আর পারলো না। তো একটা এজের পরে এসে তখন হাল ছেড়ে দিল। এই জন্য আমরা আগে এই ধারণায় বিশ্বাসী ছিলাম যে ডায়াবেটিস একটু বয়সের সাথে হয়, যদিও এখন অনেক আগে চলে এসেছে ডিউ টু আর লাইফস্টাইল ফ্যাক্টর বা হাইপারটেনশন। এর কারণ কিন্তু এটা, বহুদিন ধরে শরীর তার সাথে লড়াই করছিল, একটা সময় পরে গিয়ে যখন পারলো না, তখন আমাদের মেটাবলিক ডিসঅর্ডার গুলো তৈরি হলো। তাহলে এটা থেকে আমি কিভাবে নিজেকে ঠিক করতে পারি? অবশ্যই একটা ডায়েট এবং তার সাথে এক্সারসাইজ। আমার বডিকে মুভমেন্ট করাতে হবে, প্রপার এক্সারসাইজ। এক্সারসাইজ মানে জিমে গিয়ে এক্সারসাইজ করতে হবে না, প্রপার বডি মুভমেন্ট, স্ট্রেচিং, এইগুলোর উপরে কিন্তু জোর দিতে হয়। আচ্ছা, ইমিউন কম্পিটেন্সের ক্ষেত্রে কি হয়, যত বয়স বাড়ে ইমিউনিটি আস্তে আস্তে কমতে থাকে। কেন কমে যাচ্ছে? ইমিউনিটি কমার দুটো কারণ। একটা হচ্ছে আমাদের ফুড, প্রপার যে নিউট্রিয়েন্টস গুলো অর্থাৎ প্রোটিন এবং তার সাথে মাইক্রো নিউট্রিয়েন্টস, এগুলো যদি না নেওয়া হয় তাহলে ইমিউনিটি কমে যেতে পারে। সেকেন্ড হচ্ছে স্লিপ, ঘুম যদি প্রপার না হয়, ঠিক আছে, দীর্ঘদিন ধরে আমি কমপ্লিটলি 7 থেকে 8 ঘন্টা ঘুমোচ্ছি না, ওকে, তার ফলেও ধীরে ধীরে আমাদের ইমিউনিটি কমে যেতে থাকে, ঠিক আছে। এবার যতদিন ধরে তিনি কাজ করেছেন, তার মানে জাস্ট যতদিন ধরে তিনি কাজ করেছেন, তার একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতেই পারে। একটা স্ট্রেস ফ্যাক্টর হয়তো ছিল, ঘুমের সমস্যা হয়তো ছিল। 7 ঘন্টা একদম আমরা বলি না, মানে এক ঘুমে সকাল, এই জিনিসটা হয়তো হয়নি। ঘুমের মধ্যে মানে এমনকি ঘুমের মধ্যে যদি আমরা একটু জেগেও যাই বা হয়তো স্বপ্নও দেখছি, সেটাও কিন্তু সাউন্ড স্লিপ নয়, তার মানেও আমি কনসিয়াস রয়েছি কোথাও না কোথাও। সাউন্ড স্লিপ মানে কিচ্ছু জানি না, এরকম টাইপের ঘুমটা হয়তো আমাদের হয়নি, এবং সেটা এতদিন ধরে কন্টিনিউ হতে হতে আমার ইমিউনিটিটা কমে গেছে। এটা শুধু বয়স্কদের জন্য না, যে কোনো কারণ হতে পারে। বয়স্কদের ক্ষেত্রে যেহেতু ডিউরেশন অনেক, তাই বেশি দেখতে পাই যে তাদের একটু কোনো ঠান্ডা জায়গায় গেলেই ঠান্ডা লেগে যাচ্ছে, যে কোনো কিছুতেই ঠান্ডা লাগার প্রবণতাটা বেড়ে যায়। হুম, এই প্রবলেমস গুলো আমরা দেখি। আচ্ছা, এইটা বোঝা গেছে? এটার মধ্যে কোনো প্রশ্ন? ম্যাম, মেটাবলিজমের পার্টটা একটু বলুন। মেটাবলিজমের ক্ষেত্রে হচ্ছে আমাদের বডিকে যদি আমরা প্রপার খাবার না দিই, এমন কোনো খাবার যেটার কারণে শরীরে খাবারগুলো জমে যাচ্ছে, ডাইজেস্ট হচ্ছে না, বহু দিন বহু বছর ধরে সেগুলো জমে জমে আমার মেটাবলিজমকে স্লো করে দিতে পারে, অর্থাৎ খাবারকে ইউটিলাইজ করার যে ক্যাপাসিটি সেটা স্লো হয়ে যেতে পারে। যার ফলে আমাদের এই ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড, ফ্যাটি লিভার, যত সমস্যা, সেই সব কিছু কিন্তু আমরা দেখতে পাই যখন আমাদের মেটাবলিজম ঠিক হয় না। বয়স্কদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, কারণ এই দীর্ঘদিন ধরে
ডিউরেশনটা অনেক পাচ্ছে, দীর্ঘদিন ধরে শরীর লড়াই করতে করতে একটা সময় যখন হাল ছেড়ে দিচ্ছে, তখন আমরা এই সব সমস্যাগুলো দেখে থাকি। ঠিক আছে? আচ্ছা, এর পরের পার্টে আমরা কি দেখতে পাই, সেটা হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে। আচ্ছা, আনমিউট রয়েছেন যিনি, একটু মিউট করে রাখুন। নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে একটা কনফিউশন স্টেট তৈরি হয়। হুম? কখনো হয়তো তিনি ভুলে যাচ্ছেন, বা হয়তো তার হাঁটা চলার ধরনটার মধ্যে একটু চেঞ্জেস দেখা গেছে, বা কথা বলার মধ্যে একটা অসঙ্গতি দেখা যায়। এইগুলো হচ্ছে সবটাই নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। কেন হচ্ছে? সোডিয়াম এবং পটাশিয়ামের ইমব্যালেন্সের জন্য। ঠিক আছে? নেক্সট, কার্ডিওভাস্কুলার ফাংশনের ক্ষেত্রে, কার্ডিওভাস্কুলার ফাংশন আমি এক্ষুনি বললাম যে হাইপার টেনশন হতে পারে, এছাড়াও হার্ট ব্লকেজ, এগুলো তো খুব কমন। এই প্রবলেমস গুলো আমরা দেখি। স্কেলিটাল ফাংশনের ক্ষেত্রে বোন ডেন্সিটি কমে যাচ্ছে, বয়স্কদের ক্ষেত্রেই আমরা বেশি দেখে থাকি। হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, পায়ের ব্যথা, কাঁধের ব্যথা, সব ব্যথা বেদনা যন্ত্রণা প্রচুর আমরা দেখি। তার কারণও ওইটাই, ক্যালসিয়াম এতদিন ধরে কম ছিল শরীরে, ভিটামিন ডি একেবারেই শরীরে অ্যাবজর্ব হতে পারেনি, ভিটামিন ডি তৈরি হতে পারেনি, ফলে ক্যালসিয়াম অ্যাবজর্পশনও হয়নি ঠিক করে। এই সবটা মিলিয়ে একটা সময় পরে বোন ডেন্সিটি যখন কমে গেছে, তখন আমরা ব্যথাটা বুঝতে পারি। হুম? যখন ব্যথা শুরু হচ্ছে, তার মানে এই নয় যে তখন আমার ক্যালসিয়াম কমতে শুরু করেছে, অনেকদিন আগে সেটা শুরু হয়ে গেছে, আমরা সিমটমটা এখন বুঝতে পারছি। এই প্রবলেম আমরা দেখি। আচ্ছা, অপথ্যালমিক ফাংশন মানে হচ্ছে ভিশন হেলথের ক্ষেত্রে, ভিশন হেলথের ক্ষেত্রে চেঞ্জেস দেখে থাকি। Again, the deficiency of proper antioxidants and vitamin A. সাইকোলজিক্যাল কিছু ডিসঅর্ডার দেখা যায়। সাইকোলজিক্যাল ডিসঅর্ডারটা কেন হচ্ছে? ডিপ্রেশন দেখা যায়। হ্যাঁ, এর অনেকগুলো কারণ থাকে এই ডিপ্রেশনের। ধরুন তিনি এতদিন ধরে একটা ওয়ার্ক লাইফের মধ্যে ছিলেন, হ্যাঁ, প্রচন্ড হয়তো হেক্টিক লাইফের মধ্যে ছিলেন, হঠাৎ করে এখন রিটায়ারমেন্টের পরে কয়েকদিন হয়তো তার ভালো লাগছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে করে তিনি তার সেই ব্যস্ততা সেটাকে মিস করছেন। এবং বাড়িতে তিনি বয়স্ক মানুষ রয়েছেন, বাকি যারা তারা হয়তো সবাই ওয়ার্কিং, তো সবাই হয়তো বেরিয়ে যাচ্ছে। হুম, যার ফলে কি হচ্ছে, উনি তো সারাদিন একটা লোনলি ফিল করছেন, কারোর সাথে কথা বলার সেই সুযোগটা পাচ্ছে না। এতদিন কাজে যখন যাচ্ছিলেন তখন হয়তো আরো অনেকজন 5টা মানুষের সাথে কথা বলতে পারছিলেন, এখন সেই সুযোগটা পাচ্ছেন না। তো এই কারণেও অনেক ম্যাম সময় আপনাকে তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। নেট না সবারই ম্যাম কি আমি এটা দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে ম্যাম, দেখা যাচ্ছে। তাহলে আমার মনে হয় নেটওয়ার্ক ইস্যু। একবার রিজয়েন করে দেখুন তো, অনেক সময় হতে পারে নেটওয়ার্ক ইস্যুর জন্য। একবার রিজয়েন করুন আর নেটওয়ার্কটা একবার চেক করে নিন প্রপারলি। তো হ্যালো এই যে বন্ধুরা, ডিপ্রেশন যখন হবে, হ্যাঁ বলুন। এই মাত্র জয়েন করতে পারলাম, অনেকক্ষণ ধরে ট্রাই করে করে এখন ম্যাম জয়েন এখন ঠিক আছে, ম্যাম দেখা যাচ্ছে, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি প্রবলেম হচ্ছিল? মানে জয়েন করতে জয়েন পারছিলেন না? নাওটা দেখাচ্ছিল, জয়েন নাই ক্লিক করতে আবার মানে সরে যাচ্ছে পেজ, ওই যেমন কোশ্চেন পেপারের সময় হলো হুম, সব হয়ে গেল। বোধহয় নেটওয়ার্ক ইস্যুর জন্যই হচ্ছে এগুলো। হ্যাঁ হলে একদম। মানে খুব দেরি হয়ে গেল এটাই। আচ্ছা, হুম ঠিক আছে, এখন থেকেই আপনি শুনুন, তাহলে বুঝতে পারবেন। হুম যখন থ্যাংক এরকম ডিপ্রেশনের স্টেট হচ্ছে, আমরা এটা জানি যে আমাদের মাইন্ডের সাথে আমাদের গাট হেলথ জড়িত। ঠিক আছে? আমাদের মেন্টাল হেলথ এবং আমাদের ডাইজেস্টিভ হেলথ দুটো কানেক্টেড। যখন ডিপ্রেশন হচ্ছে, আমরা মেন্টালি অনেক বেশি ডিপ্রেসড রয়েছি, তার ফলে আমার ডাইজেশনে সমস্যা হবে, খাবার খেতে ইচ্ছা করবে না, এই সমস্যাগুলো আমরা দেখতে পারবো। হুম, আর রেনাল, the term is related to kidney. কিডনির ক্ষেত্রে কি প্রবলেম, এটা যদিও খুব কমন নয়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিডনির যে ফিল্ট্রেশন রেট সেটা কমে যাচ্ছে। এই যে জিএফআর মানে হচ্ছে গ্লোমেরিউলার ফিল্ট্রেশন রেট। জিএফআর, ঠিক আছে, গ্লোমেরিউলার ফিল্ট্রেশন রেট। এটার মানে কি, কিডনি কতটা পার মিনিটে কতটা ফিল্টার করছে।
তো এই রেটটা কমে যায়, যার ফলে আমাদের হাতে পায়ে জল জমতে পারে, অর্থাৎ ইডিমার প্রবলেম দেখা যেতে পারে। ওকে, এগুলো বোঝা গেল সবার? বেশ, এবার স্ক্রিন অফ হয়ে গেছে। স্ক্রিন অফ হয়ে গেছে। আমার মনে হচ্ছে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তাহলে। সবার কি না হচ্ছে না না এরকম? ঠিক আছে, দেখা না দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। এরপরে আসবো রিকোয়ারমেন্টস, নিউট্রিশনাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। নিউট্রিশনাল রিকোয়ারমেন্টে প্রথম যদি ক্যালোরির কথা বলি, এক্সেস ক্যালোরির প্রয়োজনীয়তা নেই। ইনফ্যাক্ট একটা এজের পরে যখন আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, তখন আমাদের ক্যালোরি রিকোয়ারমেন্টটাকেও কিন্তু সাইমালটেনিয়াসলি কমিয়ে দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আফটার 35 ইয়ার্স আমাদের বিএমআর কমতে থাকে। কেন কমতে থাকছে? কারণ আমাদের বডি তখন অনেকটা স্টেবল পর্যায়ে চলে যায়, এবং তার সাথে সাথে টোটাল এনার্জিও কমে যাবে, যেহেতু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম। মানে ম্যাম 35 এর কত পরে, বয়সের পর বললেন? আফটার 35, 25, 35 35। এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে আমাদের যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেন হচ্ছে? মিডল এজের পরে তো ইউজুয়ালি দেখা যায় যে আমাদের কাজ করার মানে শারীরিক পরিশ্রম করার ক্ষমতা কিছুটা কমে যায়, আমরা অতটা পরিশ্রম করি না। তো যার ফলে ন্যাচারালি কিন্তু ক্যালোরি রিকোয়ারমেন্ট কমবে। ওল্ড এজের ক্ষেত্রে যখন আফটার রিটায়ারমেন্ট, এই এজটার কথা বলা হচ্ছে, অর্থাৎ 60, 65, 70 এই ধরনের এজেতে ক্যালোরি তখন একেবারেই রিকোয়ারমেন্টটা কম থাকে। হুম, এবং যে ক্যালোরিটা আমি নেব, আমার যতটা ক্যালোরি রিকোয়ারমেন্ট রয়েছে, সেটা আমি কোথা থেকে নেব? আমাকে সেই ক্যালোরিটা নিতে হবে প্রোটিন থেকে। ঠিক আছে, কেন প্রোটিন থেকে? এটাও ইম্পর্টেন্ট, বিকজ প্রোটিন হচ্ছে আমাদের মাসেলকে বিল্ড আপ করতে সাহায্য করছে, রাইট? ওল্ড এজে প্রোটিন রিকোয়ারমেন্ট থাকে যেহেতু মাসেল ওয়েস্টিং হয়। ওল্ড এজের ক্ষেত্রে মাসেল ওয়েস্টিং এর পরিমাণটা বেড়ে যায়, তার ফলে প্রোটিন রিকোয়ারমেন্ট বাড়ছে, এবং সেখান থেকে আমায় ক্যালোরি নিতে হবে। এবার এই প্রোটিনটা হতে হবে সহজপাচ্য। হুম, যে কারণে এই যে প্রথমেই আমরা বললাম যে স্টামাকের এই সেল সিক্রেশন কমে যেতে পারে, ফলে প্রোটিন ডাইজেশনের একটা সমস্যা হতে পারে, তার অ্যাবজর্পশনের একটা সমস্যা হতে পারে। তাই প্রোটিনটা হতে হবে সহজপাচ্য। সেই সহজপাচ্য প্রোটিন আমরা নিতে পারি প্লান্ট প্রোটিন থেকে, সেটাকে আমরা বয়েল ফর্মে বা স্টিম ফর্মে নিতে পারি। হুম, যে যা কিছু প্লান্ট প্রোটিন রয়েছে, যা কিছু পালসেস রয়েছে, সেটাকে যদি স্টিম করে নেওয়া যেতে পারে বেটার হয়। আর যদি তার দাঁতের কোনো সমস্যা না থাকে, ওরাল ক্যাভিটির কোনো সমস্যা না থাকে, তাহলে সেটাকে খুব ভালোভাবে, যদি স্টিম নাও করা হয়, খুব ভালোভাবে সেটাকে ভিজিয়ে রেখে তারপরে নেওয়া হতে পারে। আমরা সিডস বা যে কোনো পালসেসকে যদি ভিজিয়ে রাখি, তাহলে এর ডাইজেস্টিবিলিটি বেড়ে যায়, এবং তার সাথে বাড়ে ভিটামিন সি কন্টেন্ট। ঠিক আছে, তো সেই জন্য এটাকে আমরা নিতে পারি। এবার কাঁচা অবস্থায় মানে জাস্ট সোকড প্রোটিন অ্যান্ড স্টিমড প্রোটিনের মধ্যে নিউট্রিশনাল কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স একটাই, সেটা হচ্ছে ভিটামিন সি। সোকড থাকলে ভিটামিন সি কন্টেন্ট বাড়বে, সেটাকে যদি জার্মিনেট করা যায় অর্থাৎ অঙ্কুরিত হয়, তাহলে ভিটামিন সি কন্টেন্ট বাড়বে। কিন্তু সেটাকে যদি আমরা স্টিম করে নিই, তাহলে ভিটামিন সিটা আমি পাবো না। বাট প্রোটিনের কিন্তু অ্যাজ সাচ কোনো চেঞ্জেস হবে না। এরপরে আসবো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে মোটামুটি ভাবে সিম্পল কার্বোহাইড্রেট এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট দুটোরই কম্বিনেশন করতে হবে। হুম, সিম্পল কার্বোহাইড্রেটের মধ্যে আমি যদি ভাত, রুটি, মুড়ি, গুড়, চিনি এগুলোকে বাদ দিয়ে ফলের উপরে ডিপেন্ড করা হয়, তাহলে সেটা বেটার হবে। ঠিক আছে, কারণ ডাইজেস্টিবিলিটি, ফলটাকে ডাইজেস্ট করে নিতে অনেক সহজ হবে, অনেক তাড়াতাড়ি ফলটা ডাইজেস্ট হয়ে যাবে, এবং ইনস্ট্যান্টলি আমি বডিতে সিম্পল কার্বোহাইড্রেটটা পেয়ে যাব। এবার কমপ্লেক্স কার্বোহাইড্রেটে আসি। কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে এই যে কনস্টিপেশনের সমস্যা পড়ছিলাম, সেইটা থেকে আমি প্রিভেন্ট করতে পারছি, তাই কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিচ্ছি। এবং তার মধ্যে যেহেতু আমি মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো পাচ্ছি, বিশেষ করে বিভিন্ন মিনারেলস গুলো পাচ্ছি,
তাই এটা ওল্ড এজের জন্য বিশেষভাবে দরকার। নেক্সট ফ্যাটে আসবো। ফ্যাট মানে যদি তার কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার থাকে, ম্যাম কমপ্লেক্স কার্বোহাইড্রেট ওল্ড এজে কেন দরকার বললেন? ফাইবার কন্টেন্টের জন্য। যেহেতু কমপ্লেক্স কার্বোহাইড্রেটে আমরা ফাইবার পাচ্ছি এবং মাইক্রোনিউট্রিয়েন্ট বিশেষ করে মিনারেলস পাচ্ছি, সেই জন্য কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা আমরা দিচ্ছি। আর সিম্পল কার্বোহাইড্রেটের মধ্যে ফলের পরিমাণটাকে আমরা বেশি রাখার চেষ্টা করছি। এটার একটা কম্বিনেশন আমরা করব তার এনার্জি রিকোয়ারমেন্টের জন্য। মানে 50% আমরা কার্বোহাইড্রেট থেকে দিতেই পারি, সেই 50% মধ্যে কমপ্লেক্স আর সিম্পলের একটা কম্বিনেশন করে নেব। ঠিক আছে। যদি ফ্যাটের ক্ষেত্রে আসি, ফ্যাটের ক্ষেত্রে কি হয়, আগে দেখতে হবে তার কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার রয়েছে কিনা, ফ্যাটি লিভারের সমস্যা আছে কিনা। আচ্ছা, আরেকটা জিনিস কার্বোহাইড্রেটের ক্ষেত্রেও যদি তার ফ্যাটি লিভারের প্রবলেম থাকে তাহলেও কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট কম রাখবো। বিশেষ করে স্টার্চি ফুড, যেটা সিম্পল কার্বোহাইড্রেট মানে ফ্রুটস কে বাদ রেখে বাকি যা সিম্পল কার্বোহাইড্রেট রয়েছে সেটাকে কিন্তু কম রাখবো। ফ্যাটের ক্ষেত্রেও তাই, আমরা যতটা সম্ভব ইনভিজিবল ফ্যাট এবং আনস্যাচুরেটেড ফ্যাটস এইটার উপরে বেশি জোর দিতে হবে। আমরা আনস্যাচুরেটেড ফ্যাটের ক্ষেত্রে পড়েছি এটা আমাদের জয়েন্টের ফ্লেক্সিবিলিটিটাকেও মেনটেন করে। হুম? এবং ওল্ড এজের ক্ষেত্রে পড়লাম যে পেন রিলেটেড প্রবলেম দেখা যায়, ইনফ্লামেশন হতে পারে, তাই যখনই আমরা তার ডায়েটে ওমেগা 3 সাপ্লাই করছি এই সমস্যাটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো। ঠিক আছে। নেক্সট ফাইবারের কথা আর আলাদা করে বলছি না। ম্যাম, হ্যালো বলুন। ম্যাম, বলুন। ফ্রুটের ক্ষেত্রে কোন কোন ফ্রুট নেওয়া যেতে পারে? যে কোনো ফল নেওয়া যেতে পারে, একদম যে কোনো ফল নেওয়া যেতে পারে। আর বিশেষ করে যেগুলো একটু জলীয় ফল, রসালো ফল যেগুলো, সেগুলো যদি নেওয়া হয় তাহলে এই ওয়াটার ব্যালেন্সটাও মেনটেন হবে, বডি ডিহাইড্রেটেড হবে না। কারণ ইউজুয়ালি এই সময় না খুব একটা যে জল তেষ্টা পাচ্ছে তা হয় না, তার ফলে ম্যাক্সিমাম কেসে নেগেটিভ ওয়াটার ব্যালেন্স দেখা যেতে পারে বডিতে। সেই জন্য রসালো ফল সেটা বেশি নেওয়া যেতে পারে, তবে কখনোই ফ্রুট জুস নয়, একদম ডাইরেক্ট হোল ফ্রুটস যেটা সেটা নেওয়া যেতে পারে। ঠিক আছে। ম্যাম আরেকটা কোশ্চেন, হুম। ফ্রুটটা কি যখন কমপ্লেক্স আর সিম্পল কার্বোহাইড্রেট নেব, ফ্রুটটা অবশ্যই প্রথমে নেব, তারপরে হ্যাঁ, তারপরে কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা? হ্যাঁ, হুম। কারণ ফ্রুটসটা কেন আমরা আগে নিচ্ছি, বিকজ ফ্রুটস টেক্স ভেরি লেস টাইম টু বি ডাইজেস্টেড। ম্যাম সব ব্রাউন থেকে রাইস, আগে ফল হজম হয়ে যায়। ব্রাউন রাইস হ্যাঁ, রাইস ব্রাউন রাইস ওটা কমপ্লেক্স। কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এবারে মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে ভিটামিনস এ আসবো। ভিটামিনস এর ক্ষেত্রে অবশ্যই ভিটামিন ডি দরকার হচ্ছে, ভিটামিন এ দরকার হচ্ছে, সব ভিটামিন দরকার। কিন্তু যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে বি কমপ্লেক্স গুলো। অফেন এই বি কমপ্লেক্স ভিটামিন গুলো ডেফিসিয়েন্ট হয়ে যায়, আর তার জন্যই কিন্তু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স গুলো আরো বেশি দেখা যায়। তাই বি কমপ্লেক্স ভিটামিনস গুলোর জন্য আবারও হোল গ্রেনস এর উপরে ডিপেন্ড করতে হবে। ঠিক আছে। এবং বি 12, আমরা বি 12 এর কথা পড়েছিলাম যে প্লান্ট বেসড থেকেও কিভাবে বি 12 পেতে পারি, প্রোবায়োটিক কিভাবে বানাতে পারি, সেই বি 12টাকেও আমার বডিতে সাপ্লাই করতে হবে। মিনারেলস এর ক্ষেত্রে সব মিনারেলস এর উপরে যে জোর দিতে হবে তা নয়, স্পেসিফিক এমফেসিস দিতে হবে ক্যালসিয়ামের উপরে, এবং যদি তার আয়রন ডেফিসিয়েন্সি থাকে তাহলে আয়রনের উপরে। ঠিক আছে। এই দুটো মিনারেলস যদি দেওয়া হয় তাহলে মোটামুটি ভাবে ওল্ড এজকে আমরা হেলদি রাখতে পারবো। আর এই সমস্ত ডায়েট গুলোকে, মানে এই সমস্ত নিউট্রিয়েন্টস গুলোকে যদি আমরা তাদের ডায়েটের মধ্যে ইনকর্পোরেট করতে চাই তাহলে আমরা কিভাবে মডিফাই করব তার মিলটাকে। ফার্স্ট হচ্ছে যে খাবারটা তাকে দেওয়া হচ্ছে সেটা যেন, যদি তার ওরাল ক্যাভিটিতে কোনো প্রবলেম থাকে তাহলে সেটা যেন সফট ডায়েট হয়। ধরুন আমরা এই যা যা খাবার বললাম সেটাকে সফট ডায়েটে কিভাবে দিচ্ছি, নরম ফল দিতে পারি, বা ফল একেবারে মিক্সিতে ব্লেন্ড করে উইদাউট স্ট্রেনিং সেটাকে দিতে পারি সফট ডায়েটের মধ্যে। কিন্তু সেটা হলো, কিন্তু আমি কোনো কিছু ফাইবার টাইবার কিছু বাদ দিলাম না। সেইভাবে দিতে পারি। হোল গ্রেনস যেগুলো নিচ্ছি সেই হোল গ্রেনস গুলোকে খুব ভালোভাবে কুক করে দিতে পারি, অথবা ধরুন আপনি ওটস ইউজ করছেন,
তাহলে ওটসটাকে আগেই একটু গ্রাইন্ড করে নিন, হালকা হালকা গ্রাইন্ড করে নিন। তার ফলে তারপরে যখন আমি সেটাকে কুক করছি তার টাইমিংটা কম লাগবে, হতে মানে খাবারটা রেডি হতে কম সময় লাগবে। কিন্তু ওটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এই ধরনের কাজগুলো আমরা করতে পারি। এরপরে কি হচ্ছে, যদি আমার ডাইজেস্টিভ এনজাইমের সমস্যা অনেক সময় তো দেখা যায়, তাই জন্য এমন খাবার দিতে হবে যেটা ইজি ডাইজেস্ট করা যাবে। তাই জন্যই বারবার করে অ্যানিমাল ফুডটাকে কিছুটা অ্যাভয়েড করতে পারলে ভালো। বিশেষ করে রেড মিট বা যেগুলো ফ্যাটি ফিশ যেগুলো রয়েছে, ফ্যাটি ফুডস যা কিছু রয়েছে সেইটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো। মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস কে অ্যাভয়েড করাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, হার্ট ডিজিজের একটা রিস্ক ফ্যাক্টর কাজ ম্যাম করে। একটা কোশ্চেন ছিল, বলুন। চাইল্ডের ক্ষেত্রে কিভাবে এই কমপ্লেক্স আর সিম্পল কার্বোহাইড্রেটটা নেওয়া যেতে পারে, মানে Same. কোনটা বেশি পরিমাণে নেবে? চাইল্ডের ক্ষেত্রে আমরা সমান রাখতে পারি। আগে আমি এটা বলে দিই, তারপরে চাইল্ডহুডের চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। ওকে ওকে ম্যাম। আচ্ছা, হার্ট ডিজিজের যদি রিস্ক যেহেতু থেকে থাকে, তাই জন্য তার খাবারের মধ্যে আগে থেকেই, তার হার্ট ডিজিজ হয়েছে কি হয়নি এটা ভাববো না, আগে থেকেই কিন্তু আমরা তার ডায়েটের মধ্যে মুফা পুফাটাকে দিতে থাকবো। কনস্টিপেশন প্রিভেন্ট করার জন্য আচ্ছা আরেকটা জিনিস হয়, যেটা খুব কমন দেখা যায় ওল্ড এজের ক্ষেত্রে, কনস্টিপেশন বা কোলন ক্যান্সার বা মানে পাইলস, এই প্রবলেম গুলো অনেক কমনলি দেখা যায় ওল্ড এজ পিপলের ক্ষেত্রে। তো সেই জন্য ফাইবার রিচ ডায়েট প্রতিটা খাবারে দিতে হবে, মানে 30 গ্রাম ফাইবার যেন প্রত্যেক দিন তার খাবারে থাকে, এটাকে অ্যাসিওর করতে হবে। আচ্ছা, যদি কারোর ইনসomniaর প্রবলেম থাকে, এই যে স্লিপ ডিসঅর্ডারের কথা বলছিলাম, যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে দেখতে হবে তার ঘুমোতে যাওয়ার 4 ঘন্টা আগে ডিনারটা কমপ্লিট করে নেওয়া। ওকে। সেকেন্ড, ডিনার কমপ্লিট হওয়ার পরে হালকা ওয়াকিং, 15 থেকে 20 মিনিট হয়তো হাঁটাচলা করলো বা হালকা কিছু কাজ করলো, এবং যখন বিছানায় যাচ্ছে তখন কোনোভাবেই স্ক্রিন টাইম দেওয়া যাবে না। এটার কারণ কি, এটা শুধুমাত্র ওল্ড এজের জন্য নয়, যাদেরই ঘুমের সমস্যা হয় তাদের প্রত্যেকের জন্য। আমরা ঘুমোই কখন? রাত্রিবেলায় তো। এবং কেন রাত্রিবেলাতেই আমাদের ঘুমটা পায়? আমাদের তো সারাদিন ঘুম পাচ্ছে না, রাত্রিবেলাতেই কেন আমাদের মনে হচ্ছে যে না এতক্ষণ ঘুমোতে হবে? তার কারণ হচ্ছে আমাদের হরমোন সিক্রেশন। ঠিক আছে, আমরা হিউম্যান বডি সিস্টেমে এই হরমোনের নামটা পড়েছিলাম, দ্যাট ইজ মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা আমাদের স্লিপ প্যাটার্নটাকে ইমপ্রুভ করতে পারে। কখন সিক্রিট হয় এই মেলাটোনিন? যখন আমরা অন্ধকারে থাকি, ঠিক আছে, তখন আস্তে আস্তে করে বডি কিন্তু মেলাটোনিন সিক্রিট করতে থাকে। অর্থাৎ সানডাউনের পর থেকে যখন আস্তে আস্তে অন্ধকার হচ্ছে তখন মেলাটোনিন সিক্রিট করতে থাকে। এবার আমরা কেউ অন্ধকারে এখন বসে থাকি না, সূর্যাস্তের পরে যে আমরা ঘোর মানে একদম ঘুটঘুটে অন্ধকারে রয়েছি তা নয়, আমরা কাজকর্ম করছি, তখন আমাদের ঘুম পাওয়ার প্রয়োজন নেই। কিন্তু যখন আমরা ঘুমোতে যাচ্ছি তখন যাতে আমরা একটু কাম অ্যান্ড কুল এরকম একটা মানে এনভায়রনমেন্টের মধ্যে থাকি, তাই জন্য ঘরের লাইটটাও যেরকম অফ করছি সেরকম স্ক্রিন টাইমটাকেও অফ করতে হবে। যখন ওই লাইটটা আমাদের চোখে পড়ছে, সেটা মোবাইল হতে পারে, টিভি হতে পারে, ডেস্কটপ হতে পারে, সেটাও কিন্তু বডি কনফিউজ হয়ে যেতে পারে যে এখন মেলাটোনিন সিক্রেট করবো কি করবো না। ঠিক আছে, যে কারণে যদি ইনসমনিয়ার প্রবলেম থাকে তাহলে এই স্ক্রিন টাইমিং গুলোকে বন্ধ রাখতে হবে। নেক্সট কি, সেটা হচ্ছে চা বা কফি, এই ধরনের যে বেভারেজেস গুলো রয়েছে, নন কার্বোনেটেড যে বেভারেজেস গুলো রয়েছে, যেগুলো আমাদেরকে স্টিমিউলেট করতে পারে, সেইগুলো সানডাউনের পরে আর নেওয়া যাবে না। ওকে ম্যাম, ম্যাম একটা কোশ্চেন। খাবার খাবার খাওয়ার একটু পরেই সামান্য পরে ঘুম এসে যাওয়ার কারণটা কি? সেটা তো অসুবিধা নেই, খাবার পরে ঘুম আসছে, এটা তো বডি ন্যাচারাল প্রসিডিওর হতে পারে, সেটা মানে তো কোনো অসুবিধা সঙ্গে 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 ঘুম আসার ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, সেটা তো কোনো প্রবলেম নেই। ওটা মানে সারাদিন ধরে বডিতে সেই পরিমাণ এনার্জি দেওয়া হয়নি, বডি অনেক বেশি এক্সস্টেড হয়ে রয়েছে, মেন্টালি অনেক বেশি এক্সস্টেড হয়ে রয়েছে, সে কারণেও ঘুম আসে।
বা আপনার ঘুমটা প্রপার হচ্ছে না, যে সময় আপনি ঘুমোচ্ছেন সেই সময় ঘুমটা ঠিক হচ্ছে না, যেটা আমি বললাম যে কোনো না কোনো ভাবে হয়তো জেগে যাচ্ছেন, হয়তো মানে আমরা এদিক থেকে ওদিক ফিরছি তার কারণেও একবার জেগে গেলাম, তাহলেও কিন্তু সেটা সাউন্ড স্লিপ হলো। তো এরকম হ্যাঁ, যদি চলতে থ্যাংক ইউ থাকে ম্যাম। তার ফলে কিন্তু আমাদের সারাদিনে ওই একটা ডিজিনেস হয়। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আমাদের বোন লসটাকে যদি ঠিক করতে চাই, অর্থাৎ আমাদের বোন হেলথটাকে যদি ভালো রাখতে চাই, তাহলে ক্যালসিয়াম রিচ ফুড নিতে হবে। ক্যালসিয়াম রিচ ফুড মানে আমরা জানি প্লান্ট সোর্স থেকে আমরা অনেক বেশি ক্যালসিয়াম পাই, রাটি থেকে পাই, পোস্ত থেকে পাচ্ছি, তিল থেকে পাচ্ছি, বিভিন্ন গ্রিন লিভস, মেথি দানা, মেথি শাক, এগুলো থেকে আমরা প্রচুর ক্যালসিয়াম পাই। তো সেই খাবারগুলোকে আমরা ইনকর্পোরেট করতে পারি। যদি ভিশন হেলথকে ঠিক রাখতে চাই তাহলে লিফি ভেজিটেবলস এর উপরে বেশি জোর দিতে হচ্ছে। এবং যদি ডাইজেশন ঠিক করতে চাই তাহলে কখনোই একবারে অনেকটা খাবার আমি দিয়ে দেবো না, হুম? অল্প অল্প করে খাবার আমরা তার ডায়েটের মধ্যে রাখছি, যাতে বডি ওভারলোডেড না হয়ে যায়। অল্প কিছুটা খাবার দেওয়া হলো, তারপরে সেটা ডাইজেস্ট হলো এবং তারপরে আবার নেক্সট খাবার দেওয়া হলো, এটা আমরা করতে পারি। এবার যদি একজন ওল্ড এজের জন্য তার ফুড প্যাটার্নটাকে আমরা সাজাতে চাই, তাহলে কিভাবে সাজাতে পারি? ধরুন আমি একজন রিটায়ার্ড পার্সনেরই বলছি, ঠিক আছে? তাহলে তার ফুড প্যাটার্ন যদি আমরা সাজাতে চাই, তাহলে প্রথম মর্নিং মিলটা প্রোটিন দিয়ে শুরু করতেই পারে সে। ওকে, প্রোটিন দিয়ে শুরু করলো এবং এই যে প্রোটিনটা দিয়ে শুরু হচ্ছে, এই প্রোটিনের মধ্যে থাকতে পারে হয়তো কিছুটা সোকড নাটস থাকতে পারে, স্প্রাউটস থাকতে পারে। হুম? যদি সোকিং এর অসুবিধা হয় তাহলে সেটা ব্লেন্ড করা যেতে পারে, অর্থাৎ স্মুদি। স্মুদি ফরম্যাটেও তাকে দেওয়া যেতে পারে। সবকিছু নাটস, সিডস এগুলো আগের দিন ভিজিয়ে রাখা হয়েছিল ভালোভাবে, আগের দিন হয়তো সকাল থেকে ভালোভাবে ভিজিয়ে রাখা হয়েছে, পরের দিনকে সেটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিই, করা যেতে পারে। তারপরে তার ডায়েটটার মধ্যে আমি ফ্রুটস অ্যাড করছি, ঠিক আছে? ফ্রুটস অ্যাড করার সাথে সাথে আবার কিছু যদি তার রেনাল ডিসঅর্ডার না থাকে তাহলে আমি ডাব ওয়াটার অর্থাৎ টেন্ডার কোকোনাট ওয়াটার, ডাবের জল অ্যাড করতে পারি, যেটা তার ডায়েটের মধ্যে সোডিয়াম এবং পটাশিয়ামটাকে ব্যালেন্স করতে সাহায্য করছে। এগুলো অ্যাড করা যেতে পারে। এবার যদি লাঞ্চে আসি, লাঞ্চটা শুরু হবে কিভাবে? স্যালাড দিয়ে। স্যালাডটা র ফর্মে হতে পারে বা স্টিমড ফর্মে হতে পারে, তার সাথে প্রোটিন। ওকে, প্রোটিন দিয়ে হলো এবং তারপরে গেল কার্বোহাইড্রেট। যখন এই প্যাটার্নটা মেনটেন করছি তার থেকেও আমি অনেকটাই আমার খাবারের নিউট্রিশনাল গ্যাপটাকে ব্রিজ করতে পারছি। সন্ধ্যেবেলার খাবারে আমরা স্যুপ তাকে দিতে পারি। স্যুপ দেওয়া যেতে পারে বা হালকা কোনো খাবার, বা মাখানা হতে পারে বা রোস্টেড সিডসও আমরা তাকে দিতে পারি। ডিনার টাইমে আবারও ডিনারের সময় কি হবে? 4 ঘন্টা আগে ডিনার কমপ্লিট করতে বলা হচ্ছে। ডিনারে থাকবে ফাইবার, ডিনারে থাকছে ফাইবার এবং তার সাথে প্রোটিন, ঠিক আছে? ফাইবার এবং প্রোটিন এটা থাকছে। ফাইবার মানেই সেটা হচ্ছে কমপ্লেক্স কার্ব। ফাইবার তো আর এমনি এমনি পাবো না, কমপ্লেক্স কার্ব থেকে পাবো। তো কমপ্লেক্স কার্ব এবং প্রোটিন এইটা থাকছে। এইভাবে আমরা তার ডায়েট প্যাটার্নকে সাজাতে পারি। তার মানে সকালবেলায় সে একটা স্মুদি খেলো, অথবা গ্রিন জুস সেটাও খেতে পারে। গ্রিন স্মুদি, বিভিন্ন লিফি ভেজিটেবলস সে যদি চিবোতে না পারছে সবটা মিশিয়ে ব্লেন্ড করে নেওয়া, এটা করতে পারে। তারপরে তাকে দেওয়া হচ্ছে কিছু ফ্রুটস। যদি সকালবেলায় গ্রিন স্মুদি খায় তাহলে ফ্রুটস নেওয়ার পরে তারপরে স্টিমড বা সোকড চানা হতে পারে, নাটস হতে পারে, সিডস হতে পারে, সেইগুলোকে দেওয়া হলো। তারপর যদি তার খিদে পায় তাহলে তাকে ডাবের জল বা ওআরএস ওয়াটার এটা দেওয়া যেতে পারে। দুপুর বেলায় সে খাবারটা কি দিয়ে শুরু করছে? স্যালাড দিয়ে শুরু করছে, র বা কুকড স্যালাড।
তার সাথে ডাল নিতে পারে, সয়াবিন নিতে পারে, রাজমা নিতে পারে, এই ধরনের খাবারগুলো রাখছে। এবং কতটা রাখছে? যতটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট ততটাই প্রোটিন, এইভাবে রাখতে হলো। কমপ্লেক্স কার্ব মানে সেখানে আমরা রাইস বা ওটস বা কিউনোয়া এই ধরনের জিনিসগুলো রাখতে পারি, অথবা সবকিছু দিয়ে খিচুড়ি ফরম্যাটে তাকে দেওয়া যেতে পারে। বা বাড়িতে নর্মালি তো বিভিন্ন সবজি তরকারি হচ্ছে, সেইগুলো তার সাথে রাখা যেতে পারে। এটা গেল। সন্ধ্যেবেলার দিকে আবারও আমরা তাকে হেলদি কোনো স্যুপ দিতে পারি, যে কোনো ভেজিটেবল স্যুপ হতে পারে, তাকে দেওয়া যেতে পারে। এবং রাত্রিবেলার খাবারটাও হালকা হতে হবে, সেটা কোনো চিলা ফরম্যাটে দিতে পারি, মানে যেটা আমরা গোলা রুটি বলি, সেই গোলা রুটিটা ময়দার বদলে আমরা হয়তো বেসন দিয়ে করলাম, সেটা করা যেতে পারে, এবং তার মধ্যে প্রচুর সবজি দিয়ে সেটা হলো। অথবা রাত্রিবেলাও খিচুড়ি ফরম্যাটের কিছু হলো, বা সে রুটিই খাচ্ছে, রুটি আর তরকারি খাচ্ছে, ধরুন রুটি আর সবজি, তরকারি মানে আলুর তরকারি নয়, বিভিন্ন সবজি মিক্সড ভেজ সেরকম খাচ্ছে। এই রুটিটা আমরা শুধুমাত্র আটার না করে বিভিন্ন কিছু মিশিয়ে করা যেতে পারে। রুটির মধ্যে বেসন মেশানো যেতে পারে, ছাতু মেশানো যেতে পারে, ওটস পাউডার মেশানো যেতে পারে, বা ফ্ল্যাক্সিডস পাউডার মেশানো যেতে পারে, এটা হতে পারে। অথবা স্টাফড রুটি হতে পারে, আলাদা করে তরকারি না বানিয়ে স্টাফ কিছু, যেটা পরোটা ফরম্যাটে বানানো হয়। ফুলকপির হতে পারে, গাজর হতে পারে, বিট হতে পারে, বিভিন্ন সবজি, যে কোনো সবজি, সেটা স্টাফ করে সেইটা রুটি বা পরোটা হিসাবে দেওয়া যেতে পারে। ঠিক আছে? এই জিনিসগুলো, পরোটা মানে অবভিয়াসলি অয়েল দিয়ে নয়, জাস্ট সেঁকাই সেটা। তো সেইভাবে আমরা যদি তার ডায়েট প্যাটার্নটাকে পুরোটা সেট করতে পারি, তবেই কিন্তু এজিংটা হেলদি হতে পারবে। বোঝা গেল? ক্লিয়ার এটা? এটা Yes, নিয়ে ma'am. কারোর কোনো প্রশ্ন? ওকে, গুড। ম্যাডাম একটু ফ্যাটি তাহলে লিভার এখন আর থেকে গল ব্লাডারে যদি কোনো প্রবলেম থাকে একটু বলবেন ম্যাডাম, ডায়েটটা কিরকম হবে? গল ব্লাডার, ফ্যাটি লিভারের প্রবলেম থাকলে আমি মানে পুরোটা মানে বলছি না, জাস্ট নর্মালি বলছি প্রবলেম, সিম্পল হ্যাঁ। কার্বোহাইড্রেট কম নিতে হবে। সিম্পল আচ্ছা। কার্বোহাইড্রেট যতটা সম্ভব কম, এবং না নিতে পারলেই ভালো। ভিজিবল ফ্যাট কম রাখতে হবে। আর তার সাথে ফাইবার যুক্ত খাবার বেশি নিতে হবে। ওয়াটার ইনটেক বেশি করতে হবে, ফাইবার যুক্ত খাবার বেশি নিতে হবে। ঠিক আছে? ম্যাম, খাবার 8 ঘন্টা পরে যদি টয়লেট যাওয়া প্রয়োজন হয় তাহলে ওটা কি কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। মানে সমস্যা কিছু নেই। খেলেই 8 ঘন্টা পর টয়লেট যেতে হয়? টয়লেট বলতে কি আপনি মানে টয়লেট মানে ইউরিন বলছেন নাকি পটি বলছেন? হ্যাঁ হ্যাঁ, স্টুল পটি। স্টুলের ক্ষেত্রে যদি হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তার অবশ্যই ডাইজেশনের সমস্যা রয়েছে। হ্যাঁ ডাইজেশনের সমস্যা রয়েছে, সেই কারণেই এই প্রবলেমটা হচ্ছে। এটা বিশেষ করে ডাইজেস্টিভ ডিসঅর্ডার যখন আমরা পড়বো বুঝতে পারবো। আইবিএস বলে এক ধরনের সমস্যা হয়, এটার ক্ষেত্রে হয়। তার কি কোনো কিছু টেনশন করলেই তাকে এরকম ওয়াশরুম যেতে হয়, বা বা কোথাও বেরোচ্ছেন তার আগে এরকম ওয়াশরুম যেতে হয়, এরকম সমস্যা রয়েছে কি তার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। টেনশনটা এটা বেশি করে। হুম এটা তো খাবার দিয়ে যে ঠিক হবে তা নয়, এটা পুরোটাই মাইন্ডের ব্যাপার। হ্যাঁ তো হ্যাঁ মেন্টালি যত হ্যাপি থাকতে পারবে, তত এই সমস্যাটা আস্তে আস্তে ঠিক হবে। কারণ এটাকে বলা হয় আইবিএস। ঠিক আছে? হ্যাঁ তো হ্যাঁ, এটা ম্যাক্সিমামটা রেসপন্সিবল হচ্ছে আমাদের মেন্টাল হেলথ। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ম্যাডাম ঠিক একটু আছে, দাঁতের কথা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি, দাঁত যাদের অনেকে মানে গোড়া ক্ষয়ে গেছে বা মাড়িটা একটু পাতলা হয়ে গেছে, তাদের কিসের অসুবিধা? কিসের অসুবিধা? হ্যাঁ এই যে আমরা তো আজকেই তো ওরাল হ্যাঁ ক্যাভিটি নিয়ে কথা বললাম। ক্যালসিয়াম হতে পারে, ভিটামিন সি হতে পারে। ভিটামিন সি এর জন্য তো মাড়ি হয়ে যাওয়ার আমরা তো ভিটামিন সি পড়েছিলাম। হ্যাঁ ভিটামিন সি হতে পারে, ভিটামিন ডি আছে, ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, এই সব কিছু ডেফিসিয়েন্সি। হ্যাঁ, দাঁতগুলো ক্ষয়ে যাচ্ছে শুধু ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর ক্যালসিয়াম। ডেফিসিয়েন্সি। ওকে ওকে। ওকে ওকে, ঠিক আছে। তো এই গেল মোটামুটি ভাবে আমাদের ওল্ড এজের ডায়েটারি ম্যানেজমেন্ট। ঠিক আছে? এরপরে আমরা থার্ড পার্টে এগোবো। থার্ড পার্ট মানে হচ্ছে ডিজিজ ম্যানেজমেন্ট সম্পর্কে। ঠিক আছে? ডিজিজ ম্যানেজমেন্ট মানে লাইফস্টাইল ডিসঅর্ডার্স
মেটাবলিক ডিসঅর্ডার, এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো এর পরের ক্লাসগুলো থেকে। ওকে, ম্যাম একটা কোশ্চেন ছিল, বলুন। আহ, মানে হাতের কনুইয়ের ওপর থেকে, যে ওপরে যেটা আর্ম, আমরা আর্ম বলি না, বাহু, হ্যাঁ, হুম হুম। ওই ওই পোর্শনটা মানে সবসময় অনবরত ব্যথা করতে থাকলে সেটা কোন ডেফিসিয়েন্সির জন্য হয়? ভিটামিন বি কমপ্লেক্স। তার জন্য কি ম্যাম কোনো ফ্রুট বা বি ভিটামিন কোনো কমপ্লেক্স জাতীয় খাবার, বি বেশি কমপ্লেক্স মানে পরিমাণে? এবার তো আপনাকে, আপনি তো জানবেনই বি কমপ্লেক্স এর খাবার কি আছে। হ্যাঁ হ্যাঁ ম্যাম, সেটা পরিমাণ বাড়াতে হবে, তাই তো? একেবারে। ওকে ওকে, থ্যাংক ইউ। এবং প্রোটিন, ঠিক আছে, প্রোটিনটা ভুলে গেলে চলবে না কোনো সমস্যাতেই, আমাদের প্রোটিনকে ভুলে গেলে চলবে না, প্রোটিন অবশ্যই রাখতে হবে খাবারে। ওকে, হ্যালো প্লিজ ওকে ম্যাম, ওকে। ম্যাম। এটা একটা প্রশ্ন ছিল। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো ম্যাম। বলুন, দুজনে বলছেন, একজনে বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন, দীপক বাবু কিছু বলছেন, বলুন। হ্যাঁ, আমি কি বলছি যে 12-11 থেকে হ্যাঁ ভিডিওগুলো বা প্লে যেটা এসছে আমাদের প্রোফাইলে, সেটা হুম। কিন্তু কোনোটাই কিছু দেখাচ্ছে না, সবটাই এরর দেখাচ্ছে এবং প্রত্যেকদিন 12-11, আচ্ছা 12-11 থেকে বোধহয় ভিডিও আপলোড হয়নি, সেই জন্য হ্যাঁ, এরর দেখাচ্ছে। হ্যাঁ, তো ভিডিও লেখা আপলোড আছে হয়ে গেলে লেখা থাকবে, হ্যাঁ হ্যাঁ লেখা থাকবে, কিন্তু আপলোড না হলে ওটা এরর দেখাবে। আপলোড হয়ে গেলে আপনারা ভিডিওটা দেখতে পারবেন। ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম। জিএফআর এর পুরো নামটা কি বললেন, আরেকবার বলেন। জিএফআর গ্লোমেরিউলার ফিল্ট্রেশন রেট। 12-11 যে ভিডিও গুলো আজকে প্রায় 17 দিন হয়ে গেল ম্যাম। তো ভিডিও গুলি একসাথে দিলে কিন্তু পরে আমাদের পড়তে প্রবলেম হয়, হ্যাঁ না, অ্যাকচুয়ালি একটু দ্রুত দিয়ে দিলে ভালো হয়। যে এডিটর টিম যারা আপলোড করেন তাদের আরো কয়েকটা জিনিস আপলোড চলছে, সেই জন্য এগুলোকে একসাথে আপলোড করা যাচ্ছে না বোধহয়। তো যতদূর আমি জানি সেই জন্যই আপলোড হয়নি ওগুলো, ঠিক আছে। তাও আমি একবার বলে দেবো, 12-11 থেকে হয়নি তো, সেটা আমার জানা রইলো, আমি তাহলে একবার ইনফর্ম করে দেবো, ঠিক আছে। তাহলে হয়তো নেক্সট উইক, হ্যাঁ নেক্সট উইকের মধ্যে হয়তো আপলোড হয়ে যেতে পারে। হ্যাঁ ম্যাম, এগুলো তাড়াতাড়ি আপডেট হলে আমাদের সুবিধা হয়, বড্ড অসুবিধা হচ্ছে। বুঝতে পেরেছি, আমি আজকে একবার ইনফর্ম করে দেবো, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ডায়াবেটিসের ওকে, ডায়েটটা একটু বলবেন ম্যাম। থ্যাংক ইউ সবাইকে। আজকের মতন আমরা তাহলে এখানেই কমপ্লিট করছি, ঠিক আছে। নেক্সট বুধবার দিনকে আবার দেখা হচ্ছে সবার সাথে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।